আই থিঙ্ক যে আপনারা সবাই বিএস কোডটাকে ইনস্টল করতে পেরেছেন, রাইট? আচ্ছা, বিএস কোড এখনো ইনস্টল করতে পারেননি এমন কি আছেন? থাকলে একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। এখনো বিএস কোড সেট আপ করতে পারেননি এমন কেউ আছেন কি? ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনারা বিএস কোড সেট আপ করতে পেরেছেন। ওকে, গুড। সো আমরা এখান থেকে দেখব যে কিভাবে আমরা বিএস কোড ব্যবহার করে একটি ডাট প্রজেক্ট ক্রিয়েট করব এবং সেই প্রজেক্টটা আমরা রান করব। ওকে, তো আমরা একটু দেখে আসি যে কিভাবে বিএস কোড ব্যবহার করে একটা ডাটের প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব কোথায়, এখান থেকে ম্যানেজে। ম্যানেজ থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব যে কমান্ড প্যালেট। আর এই কিভাবে বিএস কোড সেট আপ করতে হয় এটা কিন্তু আমাদের একদম আপনাদের গুগল ক্লাসরুমে ফার্স্ট একটা ভিডিও দেওয়া হয়েছে এনভায়রনমেন্ট সেট আপ নামে, সেখান থেকে আপনারা দেখে এই বিএস কোড সেট আপ করে ফেলতে পারবেন। ওকে, দেন হইলো আপনারা এখান থেকে এসে কমান্ড প্ল্যাটারের মাধ্যমে এখান থেকে পেয়ে যাবেন যে ডার্ট নিউ প্রজেক্ট। এখান থেকে ডার্ট নিউ প্রজেক্ট না আসে সার্চ করবেন ডার্ট লিখে। ডার্ট ডার্ট লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে আপনাদের চলে আসবে যে ডার্ট নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে যাবেন কোথায়, কনসোল অ্যাপ্লিকেশন। আমি এখানে বলতেছি কনসোল অ্যাপ্লিকেশন। কনসোল অ্যাপ্লিকেশনের পরে আপনি কোথায় বা আপনার হার্ড ডিস্কে কোথায় আপনি এই প্রজেক্টটাকে সেভ করবেন বা স্টোর করবেন সেটাকে সিলেক্ট করতে হবে। দ্যাট মিনস সেই ফোল্ডারটাকে আপনার সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আপনাদের ব্যাচ নাম্বার কত, 17, রাইট? তো এখানে আচ্ছা 17, ওকে। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি। ফ্লাটার 17 ব্যাস, ওকে। তো আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে দেন হলো কি করতেছি, সিলেক্ট এ ফোল্ডার টু ক্রিয়েট দ্য প্রজেক্ট ইন, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেন এইটা হলো আপনাদের এই প্রজেক্টের নাম। তো প্রজেক্টের নাম কি হবে সেটা আপনি এখান থেকে বলতে পারেন। বাই ডিফল্ট চলে আসছে যে ডার্ট অ্যাপ্লিকেশন অন, তো চাইলে এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে বলে দিচ্ছি যে ফার্স্ট প্রজেক্ট। একটু খেয়াল রাখবেন সেটা কি যে আপনার কিন্তু এই প্রজেক্টের নাম কোনো অক্ষর আপনি ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবেন না। যদি আপনি এখানে অ্যাপটাকে বড়তে লিখেন তখন কিন্তু সেটাকে আপনি ইউজ করতে পারবেন না। আপনাকে সবগুলা অক্ষরে স্মল লেটার হতে হবে। ওকে, আর যদি আপনি একাধিক ওয়ার্ড হয় সেক্ষেত্রে ওয়ার্ডগুলোকে আন্ডারস্কোর দিয়ে সেপারেট করতে হবে, নট হোয়াইট স্পেস। ওকে, আপনি এখানে হোয়াইট স্পেস ইউজ করতে পারবেন না। দেখেন এখানে আপনি হোয়াইট স্পেস ইউজ করতে পারবেন না। এখানে বলা আছে যে ডার্ট প্রজেক্ট নেমস শুড বি অল লোয়ারকেস উইথ আন্ডারস্কোর টু সেপারেট ওয়ার্ড। ওকে, যদি আপনাদের একাধিক ওয়ার্ড হয় সেক্ষেত্রে আপনি আন্ডারস্কোর দিয়ে সেপারেট করবেন। ফাইন, দেন আমি এখান থেকে ইন্টার প্রেস করতেছি। ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। তো এখানে একটু টাইম লাগতে পারে, এটা ডিপেন্ড করে আপনার নেটের উপরে। যদি আপনার নেট কানেকশনটা ভালো থাকে সেক্ষেত্রে এখানে বেশি একটা টাইম নিবে না, বাট যদি নেট স্লো হয় সেক্ষেত্রে একটু টাইম নিতে পারে। ওকে, এবং আপনি এটা ইনশিওর করবেন যে যাতে ফার্স্ট প্রজেক্ট ক্রিয়েট করার সময় আপনার নেট কানেকশনটা অন থাকে। ওকে, সো আমরা এখানে একটু ওয়েট করব। আচ্ছা, আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে, তার আগে দেখেন যে আমাদের এই লেফট সাইডে একটু খেয়াল করবেন। আচ্ছা, যখন আপনাদের দেখান লেখা আসবে যে এক্সিট কোড 0, তার মানে হলো কি আপনার এই প্রজেক্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আর যদি আপনার অন আসে বা অন্য কোনো কোড আসে সেক্ষেত্রে মনে করবেন যে এই প্রজেক্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয় নাই। সেক্ষেত্রে আপনাকে এই প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে এবং এগেইন আপনাকে এই প্রজেক্টটা ক্রিয়েট করতে হবে। ওকে, সো আপনি এই যে লেফট সাইডে যখন আপনি ক্লিক করবেন তারপর এই আইকনটায়, তো তখন দেখবেন যে এখানে আপনার কিছু ফোল্ডার দেখা যাবে। তো প্রথমে দেখেন লেখা আছে যে বিন, তারপর আছে লিভ ফোল্ডার। তো আপনি নর্মালি হলো এই বিনের ভিতরেই কাজ করবেন, ঠিক আছে? আপনাকে এইগুলো দেখতে হবে না আপাতত, আর এইগুলো নিয়ে আপাতত আপনাকে জানতেও হবে না, এগুলো আমি পরে বলে দেবো। আপাতত হলো আপনি শুধুমাত্র এই বিনের ভিতরে যে আপনার
ফার্স্ট প্রজেক্ট, এটা হলো আমাদের প্রজেক্টের নেম ছিল ফার্স্ট প্রজেক্ট। যদি আপনি অন্য কোনো নেম থাকে দেখবেন যে সেই নেমে হলো আপনার এখানে একটা ডার্ট ফাইল ক্রিয়েট হবে, তাহলে আপনি শুধুমাত্র সেই ফাইলের ভিতরে কাজ করবেন। ওকে, তো এখন যদি আমরা এই প্রজেক্টটাকে রান করি এই অবস্থায়, তাহলে আসলে আমরা কি আউটপুট পাই একটু দেখে আসি। তো আমরা এই প্রজেক্টটাকে রান করার জন্য অনেকগুলো ওয়ে আছে। যদি আপনি এখান থেকে শুধুমাত্র ডিবাগে ক্লিক করেন তাহলে হবে, যদি আপনি এখান থেকে রানে গিয়ে স্টার্ট ডিবাগিং করেন তাতেও হবে, যদি আপনি এখান থেকে ক্লিক করে স্টার্ট ডিবাগিং করেন তাতেও হবে। ওকে, যে কোনো একটা দেখা করলেই হবে। আমি এখান থেকে ডিবাগটা ক্লিক করতেছি। তো দেখেন ডিবেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লেখা আসছে কি হ্যালো ওয়ার্ল্ড 42। ওকে, তো এইখানে শুধুমাত্র আমরা এইটুকু আমাদের আউটপুট দেখতে পাচ্ছি, কারণ আমাদের এখানে যতটুকু কোড আছে তাতে আমাদের এইটাই আউটপুট আসার কথা। ওকে, সো আমাদের এই বিষয়গুলো রাখার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে, এগুলোকে বাদ দিচ্ছি। আমাদের এই লিঙ্কটার কোনো প্রয়োজন নেই, এটাকে বাদ দিচ্ছি। আমাদের এই যে মেইন আছে, মেইনের ভিতরে যেগুলো লেখা আছে সেগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। ফাইন, তো তাহলে আমি এখানে কি দেখলাম, শুধুমাত্র ভয়েড মেইন এইটাই আছে এখানে। আর এই যে ভয়েড মেইন এটা কি আসলে, যদিও এটা এখন জানা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমি বলে রাখতেছি যে এই ভয়েড মেইনটা হলো একটা ফাংশন। এই ফাংশনটা এখানে কেন থাকে, কারণ হলো মেইন ফাংশন মানে এটা কি বা একটা কাজটা কি সেটা আমাদের জানাটা গুরুত্বপূর্ণ। লাইক আপনার এই যে ডার্ট প্রজেক্টটা, এটাতে শুধুমাত্র এক লাইনের হবে এমন না, এই প্রজেক্টটা কিন্তু আপনার 1000 লাইনের হতে পারে, মাল্টিপল ক্লাস হতে পারে, তাই না, অনেকগুলো ফাইলের সমষ্টি হতে পারে। সো যখন আপনি এই প্রোগ্রামটাকে বা এই প্রজেক্টটাকে যখন আপনি রান করবেন, তখন এই যে আপনার ডার্টের যে কম্পাইলার, তো ডার্টের কম্পাইলার কিভাবে বুঝবে যে তাকে কোন জায়গা থেকে এই প্রজেক্টটা কম্পাইল করা শুরু করতে হবে। ওকে, কারণ কি আমাদের এই যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লিখতেছি ডার্টে, এগুলোকে তো অবশ্যই কম্পাইল করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। যখন কম্পাইলার কনভার্ট করা শুরু করবে, তখন সে কিভাবে বুঝবে যে আসলে কোন জায়গা থেকে তার কাজ করা শুরু করতে হবে। তো যখন সে এই পুরো প্রজেক্টে একটা মেইন ফাংশন খুঁজবে, যখন সে একটা মেইন ফাংশন পাবে, তখন এই কম্পাইলার মনে করবে যে তার এখান থেকে কম্পাইল করা শুরু করতে হবে। এই জন্য মূলত আমাদের একটা প্রজেক্টে মূলত একটাই মেইন ফাংশন হয়ে থাকে। কারণ যদি মাল্টিপল মেইন ফাংশন হয় সেক্ষেত্রে হলো কম্পাইলার কনফ্লিক্ট হয়ে যাবে, সে বুঝতে পারবে না তাকে কোন জায়গা থেকে শুরু করতে হবে। ফাইন, তো এখন দেখেন আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম ডেটা টাইপ, ডেটা টাইপস। ওকে, ইন ডার্ট দেখেন আমি এইখানে যে লেখাটা লিখলাম, তো এই লেখাটাকে কি বলে, কমেন্ট বলে। কেন, কারণ এইখানে দেখেন আমি কিন্তু দুইটা কি ইউজ করছি, স্ল্যাশ ইউজ করছি, তাই না। তো এই যে আমাদের স্ল্যাশ, সো এই যে দেখেন দুইটা স্ল্যাশের ভিতরে পরে আপনি যে লেখাগুলো লিখতেছেন এটাকে কি বলে, কমেন্ট বলে। তো কমেন্ট কেন লেখা হয়, নর্মালি যখন আপনি একটা ফাংশন লিখেন, একটা কোড লিখেন, তখন ওই ফাংশনটার কাজটা কি সেটা বোঝানোর সুবিধার্থে হইলো কমেন্টে লেখা হয়, যাতে আপনার পরবর্তী যারা ডেভেলপার আপনার প্রজেক্টটা নিয়ে কাজ করবে তারা দেখেই বুঝতে পারে আসলে আমার এই কোডটার বা এই ফাংশনটার বা এই ক্লাসটার মূলত কাজটা কি বা পারপোজটা কি। ওকে, এটা বোঝানোর সুবিধার্থে মূলত কমেন্ট লিখতে হয়। আর এই কমেন্ট মূলত কম্পাইলার কম্পাইল করে না, এটাকে সে ইগনোর করে। যখন আপনি দুইটা স্ল্যাশ দিয়ে হইলো আপনি এভাবে করে কোনো টেক্সট বা কমেন্ট লিখবেন, সেটা কিন্তু কম্পাইলার কম্পাইল করবে না, তাই শুধুমাত্র বোঝার সুবিধার্থে আপনি লিখতে পারেন। ঠিক আছে, সো এখানে আমরা প্রথমে বলতে পারি যে ইন্টিজার, ইন্টিজার তারপর কি বলতে পারি লাইক যে এইস, এইস মনে করেন যে 25। ওকে, তো আমি এইখানে আমি কি লিখলাম, ইন্টিজার এইস 25। তো এই যে আমার স্টেটমেন্ট, এই দেখেন কিছু কিছু টার্ম আছে, এই টার্মগুলো কিন্তু আপনাদের জানা প্রয়োজন। ওকে, যেমন আমি কি বলছি, এটা কমেন্ট, এটাকে আমরা কি বলবো, স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে কি, একটা সেন্টেন্স, একটা লাইন, যখন প্রোগ্রামিং এ একটা লাইন শেষ হয় তখন সেটাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। আর যখনই সেমিকোলন দিয়ে শেষ হয় তখন এই লাইনটাকে আমরা কি বলি, স্টেটমেন্ট বলি, যেটাকে আমরা নর্মালি
সাধারণ মানুষটা কি বলে, একটা সেন্টেন্স বলে যে সেন্টেন্স এখানে শেষ। তো আপনি কি বলতে পারেন, একটা স্টেটমেন্ট, মানে একটা এখানে একটা সেন্টেন্স শেষ হয়ে গেছে। ওকে, তো আমাদের এটা একটা কি স্টেটমেন্ট। তো এই যে স্টেটমেন্ট, এখানে মূলত কি কি আছে একটু খেয়াল করেন। আমরা প্রথমে কি লিখছি, আমরা ইন্টিজার। এই ইন্টিজার হলো কি একটা ডেটা টাইপ। এই যে ইন্টিজার, এই ইন্টিজারের শর্ট ফর্ম কি ইন্টা, এইটা হলো একটা ডেটা টাইপ। আর এই যে এইস, একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবল কি সেটা কিন্তু আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি। তাহলে এইস হলো কি একটা ভেরিয়েবল, আর এখানে 25 কি একটা ডেটা। ওকে, তাহলে এই ইন্টিজার কি একটা ভেরিয়েবলের টাইপ, আর এইচ হলো কি একটা ভেরিয়েবল যেখানে আমরা কোনো ভ্যালুকে স্টোর করতে পারি। আর এই যে একটা দেখতে পাচ্ছেন যে সমান চিহ্ন আছে, এটাকে বলা হয় অ্যাসাইন অপারেটর। কি বলে? অ্যাসাইন অপারেটর। আর এই 25 মানে কি একটা ভ্যালু। ওকে, এখন এই যে ভেরিয়েবলটা এখানে এইচ মানে কি এটা বয়স, তো এখানে শুধুমাত্র এইচই হতে হবে এমন কিছু না। আমি এটা আগেও বলছিলাম যে ভেরিয়েবল নাম যে কোনো কিছু হতে পারে, সেটা আপনি আপনার মতো করে লিখবেন। ওকে, তো যেহেতু এখানে 25 হলো কি একটা ইন্টিজার টাইপের ভ্যালু, এই কারণে আমি এই এইচটাকে কি বলছি, যে ইন্টিজার। ওকে, যদি এরকম কোনো কিছু হয় যে লাইক ডাবল সিজিপিএ 3.58। ওকে, তো দেখেন এইটা কিন্তু অলসো একটা স্টেটমেন্ট বা একটা লাইন, যেখানে এই সিজিপি কি একটা ভেরিয়েবল। তাহলে এইখানে আমরা ডাবল কেন লিখলাম, কারণ এই সিজিপি এর ভিতরে আমরা যে ভ্যালুটাকে স্টোর করতেছি সেই ভ্যালুটা হইলো একটা ডাবল টাইপের ভ্যালু। এই কারণে আমরা বলতেছি যে সিজিপি এর যে ডেটা টাইপ বা ভেরিয়েবল টাইপ সেটা কি হবে, ডাবল টাইপের হবে। অর্থাৎ আপনি যে টাইপের ভ্যালু ভেরিয়েবলের ভিতরে স্টোর করবেন, ভেরিয়েবলের টাইপটা সেই টাইপেরই হতে হবে। সবাই কি বুঝতে পারছি এভরিওয়ান? যারা শেষে জি, বুঝতে আসছেন পারছি। তাদের হয়তো বা ক্যাচ করতে একটু সমস্যা হতে পারে, বা যারা প্রথম থেকে জয়েন ছিলেন বা জয়েন আছেন তাদের কিন্তু বিষয়টা বোঝার কথা, তাই না? তো যেহেতু 25 হলো একটা ইন্টিজার টাইপের ভ্যালু, এই কারণে আমরা এখানে লিখছি কি ইন্টিজার। আর যেহেতু 3.58 হলো একটা ডাবল টাইপের ভ্যালু, এই কারণে আমরা এখানে কি লিখছি, ডাবল। আর এই যে এইচ সিজিপি এগুলো কিছুই না, জাস্ট একটা ভেরিয়েবল নাম। সবাই ক্লিয়ার? জি, ওকে, এখন যদি আমরা চাই যে আমরা এই ভ্যালুগুলোকে জাস্ট দেখ প্রিন্ট করে আমাদের এই কনসোলের ভিতরে এরকম করে, সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট আমরা এখানে বলবো যে প্রিন্ট এইচ, এবং এখানে যদি আমি বলি যে প্রিন্ট সিজিপিএ। ওকে, তার মানে কি, প্রথমে আমরা একটা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং সেই ভেরিয়েবলটা ধরে এই ভেরিয়েবলের মানটা আমরা কি করলাম, প্রিন্ট করলাম। এখানে এইচ মানে কি একটা, আমি এখানে বলেছিলাম অলসো যে যে ভেরিয়েবলের ভিতরে আপনি কি করতে পারেন, ডেটা রাখতে পারেন, আবার সেখান থেকে মানে ভেরিয়েবলটাকে ধরে আপনি ডেটা রিড করতে পারেন, রিড করে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন, তাই না? এখানে জাস্ট সেই কাজটাই হয়েছে। আপনি প্রথমে কি করছেন, ভেরিয়েবলের ভিতরে আপনি একটা ডেটা বা ভ্যালু জমা রাখছেন, এবং এই লাইনে আপনি সেই ভেরিয়েবলের নামটা ধরে সেই ভ্যালুটাকে আপনি ব্যবহার করছেন। ওকে, তো যদি আমি এখানে রান করে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে দেখেন যে 25 মানে যখন আপনি এইচটাকে প্রিন্ট করছেন, তার মানে এইচের ভিতরে বা এইচ ভেরিয়েবলের ভিতরে বর্তমানে কি আছে, 25 ভ্যালুটা আছে, এই জন্য এখানে 25 প্রিন্ট হয়েছে। যখন আপনি সিজিপি প্রিন্ট করছেন, তার মানে সিজিপি এর ভিতরে বর্তমানে কে স্টোর আছে, 3.58টা স্টোর আছে, এই জন্য হলো আমাদের 3.58টা প্রিন্ট হয়েছে। সবাই কি বুঝতে পেরেছি? জি, বুঝতে পারছি। ওকে, এখন যদি আপনি এরকম কিন্তু চিন্তা করে দেখেন, লাইক এখানে আপনি বললেন যে এই ভেরিয়েবলটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল,
কিন্তু সামহাও এখানে আপনি ভুলে অন্য টাইপের একটা ভ্যালু আপনি স্টোর করতে চাচ্ছেন। ওকে, মনে করেন এখানে বললাম যে আমাদের এই পাত্রটা বা এই ভেরিয়েবলটা হলো কোন টাইপের, ইন্টিজার টাইপের, বাট আমি ভুল করলাম, এখানে আমি ভ্যালুটা স্টোর করতে চাচ্ছি কি টাইপের, ডাবল টাইপের। তাহলে কি হবে? হবে না, কারণ কি আমরা এখানে একটা এরর পাচ্ছি। এখন এরর মানে কি? এরর মানে হলো ভুল। যখনই আপনি এই প্রোগ্রামের ভিতরে কোথাও একটা এভাবে করে রেড মার্ক পাবেন, একটু খেয়াল করেন, যদি এরকম করে রেড মার্ক পান তাহলে মনে করবেন যে আপনার এই প্রোগ্রামে একটা ভুল আছে। আর যদি ভুল থাকে তাহলে কিন্তু কখনোই আপনার প্রোগ্রামটা কি হবে না, রান হবে না। ওকে, প্রথমে আপনাকে এটা সলভ করতে হবে, দেন আপনাকে প্রোগ্রামটাকে রান করতে হবে। ফাইন। তো যদি আপনি কোথাও একটা রেড মার্ক পেয়ে থাকেন তাহলে আপনি সেই রেড মার্কের উপরে মার্কসটা রাখবেন। তাহলে এখানে দেখেন কি প্রবলেম সেটা বলা আছে এখানে, যে এ ভ্যালু অফ টাইপ ডাবল ক্যান্ট বি অ্যাসাইন টু a variable of type int. Try changing the type of the variable or casting the right hand type to int. মানে এখানে এটি বলছে যে একটা ডাবল টাইপের ভ্যালুকে আপনি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারবেন না, যেহেতু 25.60 কি টাইপের, ডাবল টাইপের। তো এই ডাবল টাইপের ভ্যালুটাকে আপনি ইন্টিজার টাইপের ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে পারবেন না। হয়তো আপনি এখানে চেঞ্জ করে এটাকে ডাবল করেন, অথবা এটাকে টাইপ কাস্টিং করে ইন্টিজারে কনভার্ট করেন। সে কথাটাই বলছে যে হয়তো আপনি ভেরিয়েবলের টাইপটা চেঞ্জ করেন, অথবা এই ভ্যালুটাকে আপনি টাইপ কাস্টিং করে ইন্টিজারে কনভার্ট করেন। ওকে, যে কোনো দুইটা ওয়েকে আপনাকে করতে হবে, ফিক্স করতে হবে। তো আমরা এটুকু বললাম, যদি আমাদের সেম টাইপের ভেরিয়েবল টাইপ এবং ভ্যালু ম্যাচ না করে সেক্ষেত্রে আমরা ভ্যালুটাকে স্টোর করতে পারবো না। ওকে, তো হয়তো এখানে আমাদের এটাকে ডাবল করতে হবে, অথবা আমাকে ভ্যালুটা চেঞ্জ করতে হবে। সবাই ক্লিয়ার? ফাইন। এখন এখানে দেখেন যে যদি এখানে কি বলা আছে, আমাদের ভেরিয়েবলটা ডাবল টাইপের ভেরিয়েবল, এবং এখানে কিন্তু আমরা ঠিকই ডাবল টাইপের একটা ভ্যালু স্টোর করতে যাচ্ছি বা চাচ্ছি। যদি এখানে আমরা ডাবল টাইপটাকে বাদ দিয়ে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল স্টোর করতে চাই, তখন কি হবে? তখন দেখেন যে কোনো এরর দিচ্ছে না। তো আমি উপরে যে কথাগুলো বলেছি তার উপরে কিন্তু ভিত্তি করে এখানে একটা আমাদের এরর পাওয়ার কথা ছিল, কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না কেউ কি বলতে পারবেন? ভেরিয়েবলের টাইপটা কি? ডাবল টাইপের, বাট আমরা যে ভ্যালুটাকে স্টোর করতেছি সেটা কোন টাইপের বলেন তো? ইন্টিজার টাইপের। তাহলে কেন এরর পাচ্ছি না আমরা? কারণ হচ্ছে হলো ডাবলে সব ধরনের ভ্যালু রাখা যায়। না, ডাবলের সব ধরনের ভ্যালু রাখা যায় এমন না। যদি আপনি চান যে ডাবলের ভিতরে আপনি একটা স্ট্রিং রাখবেন, সেটা কি পারবেন? না, তখন এরর আসবে। আচ্ছা তাহলে দশমিক দিতে হবে। আচ্ছা দেখেন যে যখন আপনি এখানে একটা ইন্টিজার টাইপের ভ্যালু রাখতেছেন, তখন এই কম্পাইলার আপনার কি করতেছে, সে নিজে সেফলি 0.0 বা 0.0 অ্যাড করে নিচ্ছে বাই ডিফল্ট। হয়তো আপনি চোখে দেখতে পাচ্ছেন না, বাট যখন এটাকে মেমোরিতে স্টোর করতেছে তখন এখানে 0.0 ধরে তারপর স্টোর করতেছে। এই কারণে হইলো আপনি এখানে না দিলেও সেটাকে বাই ডিফল্ট ধরে নেয়। এই কারণে হইলো আপনি ডাবল টাইপের ভেরিয়েবলের ভিতরে ইন্টিজার দেওয়া সত্ত্বেও আপনি কোনো এরর পাচ্ছেন না। বাট যদি আপনি এটাকে রান করেন তখন কিন্তু আপনি আসল বিষয়টা দেখতে পারবেন। এখন একটু খেয়াল করেন যে আপনি রাখছিলেন কত, 40, একটা 40 ইন্টিজার টাইপের ভ্যালু, বাট যখন আপনি একে প্রিন্ট করলেন মেমোরি থেকে রিড করে নিয়ে এসে, তখন আপনি কি পাচ্ছেন দেখেন তো, 40.0। 40.0। তার মানে যখন আপনি স্টোর করতেছেন তখন কি করতেছে, মেমোরিতে 0.0 অ্যাড হয়ে স্টোর হচ্ছে। এই কারণে হলো আপনি কিছু এরর পাচ্ছেন না। ক্লিয়ার? জি। ওকে, তো এই দুটো বিষয় আমাদের গেল, ইন্টিজার এবং ডাবল।